বিপ্লবী সরকার বিপ্লবের পরে হয়, আমাদের এটা কোনোভাবেই বিপ্লব ছিল না। এই ফাইটটা আমি খুব পরিচিত, খুবই প্রতিষ্ঠিত একজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমি 5 তারিখের পর থেকেই ডিবেট করছি। আমি ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে বলছি না। এখন ওনাদের হাসরাত আব্দুল্লাহর মতো 7 সিস্টার্স আলাদা করে ফেলাবো, এটা না বললে যদি মনে হয় বাকি সব ভারতের দালাল হয়ে গেছে, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। এরপর ইসি রাজি হলো, এর পরবর্তীতে তো কোর্টের সিদ্ধান্ত হয়েছে, ওটা তো ইসি বন্ধ করেনি। সুতরাং এটাও ইসির ঘাড়ে চাপিয়ে দিয়ে, মানে আসলে ওনাদের কৌশল এখন কেষ্টা বেটাই চোর। গতকাল একটা টিভি টক শোতে ব্যারিস্টার শাহরিয়ার কবির আমার সাথে ছিলেন, যিনি বিএনপির বিরুদ্ধে যারা যারা আছেন, এনসিপি এবং জামায়াতের পক্ষ হয়ে ওখানে লড়েছেন, উনি আমার সাথে বসেছেন যে কেউ এটা ইটস এ পাবলিক অপিনিয়ন। উনি এই যাবতীয় ঘটনার জন্য ইসির কোনো দায় দেন নাই। ঘটনা কি হয়েছে, এই ঋণ খেলাপি বেশ কিছু মানুষজন ফাঁকে বেরিয়ে এসে আইনের ফাঁকে আসলে কোর্টের অর্ডার সহ যখন কোর্ট এসে বলে, যখন ব্যাংক এসে বলে যে আমি ওনার সাথে আর এই ব্যাপারে ওনাকে বার দিচ্ছি না, শাহরিয়ার সাহেবের কাছ থেকে শোনা এগুলো আমার, আমি চ্যানেলটার নাম তখন আসলে ইসির আসলে কিছু করার নেই। ইসি কোনো রকম কোনো বেআইনি কাজ করেনি, এটা শাহরিয়ার কবির বলেছেন, যিনি এই বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করে এসেছেন এই 3 দিন। শাহরিয়ার কবির খুবই ভাইব্রেন্ট ছিলেন, টকশো করেন আপনারা জানেন। সুতরাং এটাও দেখুন ঘাট ধরে ইসিকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশন সাকসু নির্বাচন নিয়ে কিছুই করেনি। মানে এই যে আমি বারবার বলছি যে আমি এনসিপির কাছ থেকে আমার এক্সপেকটেশন ইজ মাচ হায়ার, অনেক উঁচু এক্সপেকটেশন আছে। ইসি একটা জেনারেলাইজড পরিপত্র জারি করেছিল, শুধু ছাত্র সংসদ নির্বাচন না, কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন এর মধ্যে হবে না। এটা তারা নির্বাচনের পথে সঠিক মনে করেন নাই, তাদের মনে করাটা ঠিকভাবে ঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট। খেয়াল করুন, এরপর জনাব সাদিক কায়েম দেখা করতে গেলেন ইসির সাথে, দেখা করে এসে এরপর আমি বলবো না ইসিকে চাপ দিয়ে, ইসি ওটা রাজি হওয়াই উচিত হয় না, কারণ ইসি নিজে পরিপত্র দিয়েছে কোনো নির্বাচন হবে না। এরপর ইসি রাজি হলো, এর পরবর্তীতে তো কোর্টের সিদ্ধান্ত হয়েছে, ওটা তো ইসি বন্ধ করেনি। সুতরাং এটাও ইসির ঘাড়ে চাপিয়ে দিয়ে, মানে আসলে ওনাদের কৌশল এখন কেষ্টা বেটাই চোর। মানে যাই ঘটুক, আমরা কিছুদিন দেখলাম না ওয়াকার আর জেনারেল ওয়াকার আর আসিফ নজরুলের সব দোষ, যাই ঘটুক বাজারে জিনিসের দাম বেড়েছে ওনাদের দোষ, ব্যাপারটা এরকম হচ্ছে। আরেকটা কথা একটু, সাকসু কিন্তু 73-এর অধ্যাদেশ দিয়ে চলে না। 73-এর অধ্যাদেশে 4টা ইউনিভার্সিটি চলে বাংলাদেশে, জাস্ট ঢাকা, চিটাগং, রাজশাহী আর জাহাঙ্গীরনগর। এর বাইরে সব ভিন্ন আইন, আলাদা আলাদা প্রত্যেকটা আইন আছে, এবং এগুলোর এরকম অটোনমাস কোনো ক্ষমতাও নাই। সুতরাং এই 4টা ইউনিভার্সিটি যতটা স্বায়ত্তশাসনের যত বেশি ক্ষমতা তাদের আছে, অন্যগুলোর একেবারেই নেই সেই তুলনায়, সেটা আরেক আলোচনা। সুতরাং এটাকে এটার সাথে মিলিয়ে ফেলা যাবে না। আচ্ছা, ইসির মানে এই এস্টাবলিশমেন্টের আলাপ আসলো, বা ইসি বিএনপির পক্ষে দাঁড়াচ্ছে এরকম আলাপ আসলো, ডক্টর ইউনূস তো ছাত্রদের দলের প্রতি বায়াস দেখেছেন, আমি পড়ে শোনাতে পারবো। দল গঠন করার আগে উনি এমন বক্তব্য দিয়েছেন, ছাত্রদের দল তৈরি করতে হবে, না হলে যারা পুরনো ব্যবস্থার লোক ছিলেন তারা সব নষ্ট করে ফেলবে, এই রক্ত দিয়েছে তাদেরকে সব রক্ষা করতে হবে, এই মন্তব্য করেছেন। ছাত্ররা তার নিয়োগকর্তা ছিলেন, 3 জন ছাত্র এখানে উপদেষ্টা ছিলেন, এবং মাহফুজ আলম যিনি আসেন নাই, উনি স্ট্যাটাস দিয়েছেন 1.5 বছর ধরে ওনারা এই ছাত্রদেরকে গ্রুম করেছেন, বেরোনোর পর স্ট্যাটাস দিয়েছেন। তো পুরো প্রশাসন যন্ত্র বা সবকিছুই তাদের। আর যদি প্রশাসন যন্ত্র কথার কথা যে পুরনো এস্টাবলিশমেন্টের হয়ে থাকে, এটাকে চেঞ্জ করে ঠিকঠাক করা, সঠিক লোককে পদায়ন করা কার দায়? ডক্টর ইউনূসের, তাই তো? খেয়াল করুন, এত বছর ধরে এই যে ইসি এসে তো তেমন কোনো পরিবর্তন করে নাই। ইসি আসার আগেই ডিসি থেকে শুরু করে সবকে নিয়োগ করলো ডক্টর ইউনূস, তারা রিটার্নিং অফিসাররা ডিসি। তো ডক্টর ইউনূস ভারতীয়দেরকে পদায়ন করেছেন, তার মানে ডক্টর ইউনূসও হচ্ছেন ভারতীয় এস্টাবলিশমেন্টের পার্ট, ইজ ইট? আমি তাই বুঝি আর কি ওনার বক্তব্য। ওনার কথা অনুযায়ী আরেকটা কথা বলি, ব্ল্যাঙ্ক চেক দিয়ে হাসিনাকে ক্ষমতায় রাখতে পারে নাই ভারত এখন বাংলাদেশে নির্বাচন করিয়ে সরকার টরকার ঠিক করবে, ওই একই, যেহেতু ভারতের সাথে ট্যাগ করিয়ে দিলে কাউকে সমস্যা তৈরি করা। যদি আমি বলছি এগুলো তথ্য প্রমাণ হলো না, আপনি স্পেসিফিক তথ্য প্রমাণ দিতে পারতে হবে যে না এই দলটা এই করছে। আমি ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে বলছি না। এখন ওনাদের হাসরাত আব্দুল্লাহর মতো 7 সিস্টার্স আলাদা করে ফেলাবো, এটা না বললে যদি মনে হয় বাকি সব ভারতের দালাল হয়ে গেছে, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। আপনি এই বক্তব্য ইভেন দিতেও পারেন না। তো এইগুলো করা হচ্ছে, এটা ঠিক না। আরেকটা কথা একটু বলি, এই আলাপটা উনি আনলেন, আমরা এই আলাপে ঢুকবো না এখন। যদি চাই আমি এনসিপির উনি অথবা ওনাদের একটা বড় দলের সাথে আমি ডিবেট করতে প্রস্তুত আছি। বিপ্লবী সরকার বিপ্লবের পরে হয়, আমাদের এটা কোনোভাবেই বিপ্লব ছিল না। এই ফাইটটা আমি খুব পরিচিত, খুবই প্রতিষ্ঠিত একজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমি 5 তারিখের পর থেকেই ডিবেট করছি। আসলে এই খায়েশ কারো ছিল এটাকে বিপ্লব বলার, বলে এই দেশের সংবিধান বাতিল করে ক্ষমতাকে ক্যাপচার করে ফেলার।
তারা এটা ফেল করেছেন, পারেননি, কারণ এটা বিপ্লব ছিল না। বিপ্লব ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। বিপ্লব করার পরও যে কোনো দেশ সবসময় সব খুব ভালো হয়েছে, নট নেসেসারিলি। কোনো বিপ্লব কোনো দেশের ক্ষতিও করেছে, আবার ভালোও করেছে। কিন্তু যেটা বিপ্লব না, সেটাকে ঘাট ধরে বিপ্লব বানিয়ে বিপ্লবী সরকার করার তো আসলে কোনো কারণ ছিল না। একটা প্লেন গণ অভ্যুত্থানে যা যা করা তাই হয়েছে। বরং আমি বলবো ডক্টর ইউনূসের সরকার এসে তার ইনএফিসিয়েন্সির কারণে অনেক সমস্যায় আমরা এখন পড়ছি। আদার দেন দ্যাট আমরা সঠিক ট্র্যাকে ছিলাম। এই নির্বাচনটা খুবই ইমব্যালেন্সড একটা নির্বাচন হচ্ছে। ইমব্যালেন্স ইন দ্য সেন্স যে আমি মনে করি না বিএনপির সাথে জামাত এনসিপি জোট ন্যূনতম কোনো কম্পিটিশন করতে পারবে। এনসিপির কাছে আমার কিছু প্রত্যাশা ছিল, এটার কথা অনেকবার বলেছি। এই প্রত্যাশা ইনফ্যাক্ট আমি তো নিজে তৈরি করেছি তা না, ওনারা তৈরি করেছেন হলো নতুন বন্দোবস্তের কথা, নতুন রাজনীতির কথা, তারাই আমাদেরকে শিখিয়েছেন। সো আমরা এই প্রত্যাশা করেছি। যেমন ধরুন, উনি বলছেন ভারত বিএনপি মিলে একটা পাতানো নির্বাচন হতে পারে বলে উনি মনে করছেন। যখন এই আলাপটা কেউ করবেন, তাকে আসলে কিছু তথ্য প্রমাণ দিতে হবে যে ভারত বিএনপির সাথে আঁতাত করেছে বা বিএনপি ভারতের সাথে আঁতাত করেছে। রাজনীতির মাঠে এগুলো বলা নিয়ে সমস্যা দেখি না। আমি আবারও বলছি, আমি এনসিপির কাছে এক্সপেক্ট করছি, কারণ তারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করেন না। তারপর ধরুন, বিএনপির দপ্তর সম্পাদক হয়ে গেছেন সিএসসি, তো এই নির্বাচন ওদের তো আসলে থাকাই উচিত না, কিন্তু এটা কিন্তু মিন করেন না। এগুলো পুরনো বন্দোবস্ত, যে আপনি আসলে অনেক শক্ত অনেক টাফ কথা বলে যাবেন যেটা কোনো বেইজ নাই। নির্বাচন কমিশনের কোনো না কোনো জায়গায় পক্ষপাত আছে কিনা সেটা ওনাদের খেয়াল রাখতে হবে। এটার সাথে কিন্তু আমি একমত। যদি ওনাদেরকে যে পোস্টারের জন্য শোকজ করে আরও কাউকে যদি পোস্টারের জন্য শোকজ না করে থাকে, সেটা নিয়ে তারা নির্বাচন কমিশনের সাথে আলাপ করবেন, তাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করবেন, এগুলো ঠিকঠাক আছে। যদিও এই গণভোটের প্রচারণা নিয়ে আসলে প্রশ্ন যেটা হয়েছে সেটা হলো, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে ক্যাম্পেইন করা যাবে না, নিয়ম আছে। কিন্তু আমরা যেহেতু গণভোটের মধ্যে করিনি, গণভোটের মধ্যে পড়বে কি পড়বে না, এর মধ্যে সম্ভবত একটা বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে যে আপনি গণভোটের পক্ষেও পারবেন কিনা। সরকার তো নির্বাচন করছে না, সুতরাং সরকারের প্রচারণা আর এনসিপির প্রচারণা একই না, কারণ এনসিপি নির্বাচনে পার্টিসিপেট করছে। সেই কারণে গণভোটের ক্ষেত্রে একটা বিভ্রান্তি। আমি বলছি না যে এটা নিয়ে যারা পোস্টার করেছেন তারা অনেক অপরাধ করে ফেলেছেন, কারণ এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যদি শোকজ করে, তারা তাদের ব্যাখ্যা দেবেন। আবার একই সাথে অন্য কোনো ধরনের পোস্টার যদি থেকে থাকে, অন্য পোস্টার আর না-এর ক্যাম্পেইন কিন্তু দুটো একই জিনিস না। গণভোটে একটা ভোট, ওটারও একটা ফলাফল আসবে। সো ওটা করতে পারবে কি পারবে না কনফিউশন থাকতে পারে, সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি যেটা বলছি, আমি প্রাথমিকভাবে এনসিপি যা বলছে, যেভাবে বলছে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন, আজকে শিশির যেটা বললেন, এগুলো আমাদের দেশের রাজনীতিতে হয়েছে হয়। এবং রাজনীতিবিদরা যা বলেন সেই কথাগুলোকে আপনি উইথ আ পিঞ্চ অফ সল্ট নিতে হবে। সবসময় তারা যা মিন করেন সেটা আসলে বলেন না। তারা বলছেন যে তারা নাকি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য বসে আছে, আগেও তাদেরকেও একজন বলেছেন ক্ষমতা ওনাকে দিয়ে দিলেই হয়। তো তাহলে তো খুব অনিবার্যভাবে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর একটা নির্বাচন কমিশন এইভাবে, কারণ নির্বাচন শুরুর সময় তো নির্বাচন কমিশন ড্রাইভিং সিটে থাকে, তো তাহলে আর নির্বাচন তো করার তো দরকার নেই। এতই যদি অবস্থা হয়ে থাকে, অন্তত এই অবস্থা তাদের নেয়। তারা কিন্তু একসময় অবস্থা নিয়েছিলেন যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি তাদের দলের রেজিস্ট্রেশন এবং প্রতীক বরাদ্দের কথা বললেন। শুধু তাই না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সমস্যা হচ্ছে ইশরাক হোসেনের, ওনারা গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন। আমি ঠিক জানি না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে তাদের কি সম্পর্ক তখন ছিল, অবশ্য আমরা এখন দেখতে পাচ্ছি কি সম্পর্ক আছে। উনি এসে ওনাদের দলে জয়েন করেছেন, কিন্তু তখন উনি মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তখন ওনারা ঘেরাও করতে গেছেন। এবং খুব মজার ব্যাপার, পুরো বন্দোবস্ত, আপনি চোখ বন্ধ করে কথা বলে ফেলবেন, আপনার মধ্যে কোনো ইন্টেলেকচুয়াল এবিলিটি নাই। লোকাল গভর্নমেন্ট নির্বাচন চাওয়া হয়েছিল, আমি দেখাতে পারি, সেই নির্বাচন কমিশন ঘেরাও হয়ে। লোকাল গভর্নমেন্ট নির্বাচন কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই নেই। নির্বাচন কমিশন দুটো নির্বাচন করে সাংবিধানিকভাবে, একটা হচ্ছে সে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন। এখনকার রাষ্ট্রপতি যে নির্বাচন হয় সেটা না, একসময় যে হতো। আর বাকি ক্ষেত্রে সরকার যদি তাকে বলে, তার মানে আমাদের যে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন করে, কারণ সরকার তাকে অ্যাসাইন করে, সেই জন্য করে। সংবিধান তাকে এক্সক্লুসিভ কোনো ক্ষমতা দেয় না। অথচ ওনারা নির্বাচন কমিশনের কাছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন চাইছে। তাদের উচিত ছিল যমুনা ঘেরাও করা, যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসের কাছে বলা, আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন। কিন্তু না, যেহেতু তাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ফ্রেমিং করতে হবে, তারা সেটা করেছিলেন। এজন্য বলছি, ইসির প্রতি কি সবারই এক ধরনের একটা অনাস্থা ক্রিয়েট না, অনাস্থা আমার মনে হয় না মেজর তৈরি হয়েছে, কিছু ঝামেলা আছে। আর আমি সবাই যে বলছে, এবং এনসিপি বা জামায়াতও ইসিকে যে চাপে রাখছে, আমি কিন্তু এটাকে পজিটিভলি দেখি। কেন? এই নির্বাচনটা খুবই ইমব্যালেন্সড একটা নির্বাচন হচ্ছে। ইমব্যালেন্স ইন দ্য সেন্স যে আমি মনে করি না বিএনপির সাথে জামাত এনসিপি জোট ন্যূনতম কোনো কম্পিটিশন করতে পারবে।
এই পরিস্থিতিতে একটা বাজে ঘটনা ঘটে বাংলাদেশের মতো দেশে, সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনের প্রবণতা তৈরি হতে পারে যে আমরা, বিশেষ করে প্রশাসন পুলিশে, যে আমরা যে আগামীতে ক্ষমতায় আসবে তার সাথে আমরা লাইন দিয়ে ফেলে অ্যালাইন্ড হয়ে যাই, এই ঝুঁকি আছে। সুতরাং তারা যে চাপ প্রয়োগ করছেন, এই চাপ প্রয়োগ করাটাকে আমি পজিটিভলি দেখি, যাতে তারা নির্বাচন কমিশন নিউট্রালি থাকেন। কথার কথা, কোনো একটা জোট বা দল যদি একটা সিটও নাও পায়, সে ওখানে ফেয়ার যে নির্বাচন করার যে অধিকার তার আছে, তার প্রার্থীরা ঠিকঠাক মতো ক্যাম্পেইন করতে পারা, সে অন্য শক্তিশালী দলের বা ব্যক্তির চাপে না পড়া, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যাওয়া, যত ভোট দেওয়া হয়েছে সেটা কাউন্টার ঠিক মতো হওয়া, আচরণবিধি আমি লঙ্ঘন করলে না শুধু শক্তিশালী দল বা কোনো ব্যক্তিও যদি লঙ্ঘন করে তার শাস্তি হওয়া, এই জিনিসগুলো এনশিওর করা লাগবে আমাদের বাংলাদেশ যেভাবে আমরা দেখতে চাই। সেই জায়গায় তাদের এই চাপটাকে আমি সমর্থন করি।